আমাদের আজকের গল্প দেবীর দিনলিপি। কলমে মিঠু রায় চক্রবর্তী। ও মা, আমাকে খাবারটা দাও, আমি এক্ষুনি বের হব। সালোয়ারটা পরতে পরতে হাঁক দেয় দেবিকা। রান্নাঘর থেকে অতসী গজগজ করে, আমি আছি তো এ বাড়ির আশীর্বাদী। ভোর থেকে উঠে সংসারের ঠেলা সামলাও, সকাল 8টার মধ্যে মেয়েকে রেঁধে ভাত দাও, তারপর সারা দিন সংসারের 59 কাজ করো। কেউ একটু সাহায্য করার নেই? এত বড় বুড়োধারী মেয়ে সংসারের কুটোটি নেড়ে সাহায্য করে না। চাকরি করে মাসের শেষে কয়েক হাজার টাকা হাতে তুলে দিয়েই খালাস। বাকি তোর সংসার তুই বুঝে কর। প্রতিদিন বের হওয়ার সময় মায়ের এই পাঁচালি শুনে শুনে অভ্যাস হয়ে গেছে দেবিকার। এখন আর ততটা গায়ে মাখে না। এক কানে শুনে অপর কান দিয়ে বের করে দেয়। চুলটা কোনো রকমে বেঁধে কাঁধে ব্যাগটা নিয়ে এসে ধপ করে ডাইনিং টেবিলে বসে। মা, ভাতটা দাও, আজকে স্কুলে যাব না নাকি? গরম উজ্জ্বলন্ত ভাতের থালাটা ঠক করে টেবিলে নামিয়ে দেয় অতসী। ভাতের উপর গরম গরম 2 ডাবু ডাল ঢেলে দিয়ে বলে, নাও গেল, সব রেডি করেই দিয়েছি। গরম আলুর খোসা ছাড়িয়ে আলু ভাতে চটকে মেয়ের পাতে ফেলে দেয়। গরম ভাত, 2 ডাবু মুসুরের ডাল, আলু ভাতে। খাবার দেখে দেবীর চোখ দিয়ে জল চলে আসে। এটাই তার প্রতিদিনের খাবার। একটা দীর্ঘশ্বাস গোপন করে সে তাড়াতাড়ি ভাতের থালাটা টেনে নেয়। এরপর বেশি দেরি করলে তার বাসটা ধরতে দেরি হয়ে যাবে। সকাল 8:15 বাসটার নিত্যযাত্রী সে। বাড়ির সামনে স্ট্যান্ড থেকেই বাসটা ধরে তাকে প্রতিদিন প্রায় 40 কিলোমিটার বাসে যেতে হয়। সেখানে বাস থেকে নেমে শেয়ার অটোতে চড়ে আরও 10 কিলোমিটার যাওয়ার পর তার কর্মস্থল শ্রীপুর গ্রামে পৌঁছায়। দেবিকা শ্রীপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষিকা। শীত, গ্রীষ্ম, বর্ষা প্রতিদিন প্রায় 50 কিলোমিটার যাতায়াত করে সে তার চাকরি করে। বিকেল 4টায় স্কুল শেষ করে বাড়ি ফিরতে ফিরতে সেই সন্ধ্যা 7টা বেজে যায়। যাওয়ার সময় যদিও তার বাড়ি সোনপুর থেকে শ্রীপুর যাওয়ার ডাইরেক্ট বাস পায়, কিন্তু আসার সময় আবার মাঝে একটা বাস পরিবর্তন করতে হয়। ফলে ভীষণ ক্লান্ত বিধ্বস্ত হয়ে প্রতিদিন সে বাড়িতে ফেরে। সকালের ভাতটা মা করে দেয়, তবে শুধু ভাত দেওয়া নয়, তার সঙ্গে নিয়ম করে গঞ্জনাও দেয়। জল চলে আসে দেবীর চোখে। মা যে কেন এমন করে তার অবুঝ মন বুঝতে পারে না। আজ ডাইনিং টেবিলের চেয়ারে বসেই খবরের কাগজ পড়ছিলেন অপরেশবাবু। খুব নিচু গলায় স্ত্রী অতসীকে বলেন, মেয়েটা শুধু আলু ভাতে ভাত খাচ্ছে, ওকে 1 পিস মাছ ভেজে দিতে পারতে তো। এতেই তেলে বেগুনে জ্বলে ওঠে অতসী। ভোর থেকে উঠে এত কাজ সামলে 8টার মধ্যে পঞ্চব্যঞ্জন রান্না করে আমি তোমার মেয়ের সামনে ধরতে পারবো না। পেয়েছো কি তোমরা আমাকে? সেই বিয়ের পর থেকে তোমার সংসারে মুখে রক্ত তুলে খাটছি, একদিনও একটু বিশ্রাম পাইনি। সবার অবসর আছে, কিন্তু আমার অবসর নেই, আমার কোনো ছুটি নেই। তোমরা সবাই অন্ধ হয়ে গেছো। আমার কোমরের ব্যথা, পায়ে বাতের ব্যথা, কেউ দেখতেও পায় না। এই যে তোমার এত বড় মেয়ে টেবিলে বসে মায়ের রাধা ভাত গিলছে, এ কি পারে না ভোরে উঠে আমার হাতে হাতে একটু সাহায্য করে দিতে? কিন্তু করবে কেন? এতে ম্যাডামের শরীরের কষ্ট হবে না? অতসী কি সব আবল তাবল বলছো মেয়েটাকে? দেবীকে খেতে দাও। এই তো, সত্য কথা বলা চলবে না। কেন গো? সুরভি দিদির মেয়ে জয়িতা মায়ের হাতে হাতে রান্না করে দিয়ে অফিসে যায়। শান্তার বৌমা, সেও রান্না করে স্কুলে যায়। মেয়েদের চাকরি সংসার দুটোই সামলাতে জানতে হয়। আজ দেবীর বিয়ে হলে ওর শাশুড়ি এরকম মুখের গোড়ায় গরম গরম ভাত ধরে দিত? এত আদর যত্ন করে খাবার খাওয়াতো? কখনো না। সেই ভোর থেকে উঠে রেঁধে বেড়ে দিয়ে সংসারের কাজ সামলে তবেই স্কুলে যেতে হতো। কিন্তু এখানে আমার উপকার করবে কেন? মেয়ে এখন রোজগার করছে, সংসারে টাকা দিচ্ছে, আর আমিও হাত পেতে মেয়ের রোজগারের টাকা নিচ্ছি। আমাকে তো খাটতেই হবে। মরে গেলেও সংসারের হাঁড়ি বন্ধ করা চলবে না। আর সহ্য করতে পারে না দেবী। টেবিল থেকে উঠে গিয়ে বেসিনে হাত ধুতে থাকে। হা হা করে চিৎকার করে ওঠে অতসী, এতগুলো ভাত খেলি না, নষ্ট করলে যে বড়। চালের দাম কত জানিস?
মাসের শেষে হাতে দিস তো 25,000 টাকা। ওই টাকায় কীভাবে আমি সংসার চালাই জানিস? ভাত যদি খাবি না তো আগে বললেই হতো। এত সকাল সকাল আমি ভাত রান্না করতাম না। সেই তো আমাকে আবার দুপুরে ভাত তরকারি মাছ সব রাঁধতে হবে। সকালের ভাত বাবুর মুখে রোচে না। শুধু শুধু আমার দুবার রান্না বান্না করা। আমার শরীরটা যেন শরীর নয়। মায়ের কথার একটু উত্তর দেয় না দেবী। নীরবে সব বাক্যবান হজম করে। সে জানে মায়ের কথার পিঠে একটা কথা বললেই দক্ষযজ্ঞ বাঁধাবে মা। চিৎকার চেঁচামেচি কান্না গালিগালাজ একেবারে চূড়ান্ত অশান্তি সৃষ্টি করবে। সারা পাড়া তাদের বাড়ির ঝগড়ার তামাশা দেখবে। ছোট থেকেই দেখে আসছে দেবী তার মা যেন কেমন। সবসময় চিৎকার চেঁচামেচি আর মেজাজেই কথাবার্তা। মায়ের গলা তো নয়, যেন মাইক। তার মায়ের মুখের ভয় তার বাবাকে সবসময় চুপ করেই থাকতে দেখেছে সে। স্বভাবে শান্তশিষ্ট নিরীহ ভালো মানুষ তার বাবা সংসারে শান্তি স্থাপন করতে প্রথম থেকেই পুরো মৌনব্রতই অবলম্বন করেছেন। ফলে দাপটে সংসার করে চলেছে অতসী। সারা জীবন স্বামীর উপর অভিযোগের তীর বর্ষণ করে গেছে। স্কুলে পড়ার সময় থেকে দেবী অনুভব করে মায়ের অভিযোগের কেন্দ্রবিন্দুতে বাবার সঙ্গে সেও ঢুকে পড়েছে। দেবীর চলা ফেরা, বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ, স্কুল কলেজ, ছেলে বন্ধুদের সঙ্গে মেলামেশা, ফোন করা, সব কিছু তার মা অতসীর কন্ট্রোলে। মায়ের ভয়ে, বিশেষত মায়ের চিৎকারের ভয়, অশান্তির ভয় সে পুরো অসামাজিক জীব হয়ে পড়েছে। পড়াশোনা ও বই ছাড়া তার কোনো বন্ধুই নেই। প্রচুর পরিমাণে পড়াশোনা করে অবশেষে সে স্কুলের এই শিক্ষিকার চাকরিটা পেয়েছে। এতেও তার মায়ের মনে একটা চাপা অসন্তোষ আছে। তার ভাই দীপ এখনও বেকার। সে বেশ সুন্দর স্কুলে চাকরি পেয়ে গেছে। তার উপর কিছুদিন পর বিয়ে করে পরের বাড়িতে চলে যাবে। তখন তো আর মেয়ের চাকরির পুরো টাকাটা পাবে না। এটাই মায়ের অসন্তোষের মূল কারণ। সব বুঝতে পারে দেবী। এখন মায়ের কথাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বাবা আসছি বলে দ্রুত বাড়ি থেকে বেরিয়েছে দেবী। অতসী আবার চিৎকার ছুড়ে, দেখলে তোমার চাকুরে মেয়ের তেজটা দেখলে? আমার সঙ্গে একটাও কথা বলল না, আমাকে অগ্রাহ্য করে কেমন বাড়ি থেকে বেরিয়ে গেল দেখলে? সব তোমার আশকারাতে হয়েছে। চাকরি করে বলে সাপের 5 পা দেখছে। আমার দীপ একবার চাকরি পাক, তারপর ওই মেয়ের দেমাগামি ভাঙব। বিরক্তিতে মুখটা কুঁচকে ওঠে অপরেশবাবুর। তা তোমার গুণধর পুত্র দীপ কোথায়? উঠেনি ঘুম থেকে? সকাল 8টা তো পেরিয়ে গেল। মামনি আমার স্কুল করতে চলে গেল। তোমার নবাবপুত্রকে এবার তোলো ঘুম থেকে। হ্যাঁ গো, তুমি এত এক চোখে কেন গো? ছেলেটাকে আমার একদম সহ্য করতে পারো না। বাবু আমার রাত জেগে চাকরির পড়াশোনা করে, তাই একটু বেলা পর্যন্ত ঘুমাচ্ছে। তাতে তোমার সহ্য হচ্ছে না? না, কেন সহ্য হবে? তোমার নবাবপুত্র 25 বছরের যুবক। দিদির পয়সায় বসে বসে খাচ্ছে, জিমে যাচ্ছে, ফুর্তি করছে, বেলা 8টা পর্যন্ত ঘুমাচ্ছে। তার 7 খুন মাফ। সংসারের কোন কাজটা করে তোমার ছেলে? প্রতিদিন দোকান বাজার আমি করি। মামনি ফোনে ইলেকট্রিক বিল দেয়, গ্যাস বুক করে, বাড়িতে এসে গ্যাস দিয়ে যায়। খাওয়া আর ঘুম ছাড়া তোমার ছেলে কি করে সত্যি করে বলো তো অর্তসী? তাছাড়া তোমার নবাবজাদার খাওয়া নিয়ে কত বায়না। আর প্রতিদিন যে মেয়েটা 50 কিলোমিটার যাতায়াত করে, চাকরি করে আমাদের 3 জনের মুখে অন্নের যোগান দিচ্ছে, সে কোনোদিনও বাড়িতে ভালো করে 2টি ভাত খেতে পায় না। উপরন্তু উঠতে বসতে তো তার কপালে তোমার খোঁটা চোটে। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো তো অতসী, দেবীর তুমি মা নাকি সৎমা? দেবীকে তুমি পেটে ধরেছিলে তো? রে রে করে তেড়ে ওঠে অতসী। কি বললে তুমি? আমাকে এত বড় কথা? 7 সকালে প্রবল দাম্পত্য কলহ লেগে যায়। অপরেশবাবু চুপ করে থাকে। অতসী একাই পাড়া কাঁপিয়ে চিৎকার করে। অর্ধঘুমন্ত দ্বীপ বাবা মায়ের উদ্দেশ্যে বাছা বাছা কতগুলো কাঁচা কিস্তি প্রয়োগ করে কানের উপর বালিশ চেপে পাশ ফিরে শোয়। আজ বাসে উঠে একটাও সিট ফাঁকা পেয়ে যায় দেবী। বসার সঙ্গে সঙ্গেই জল তেষ্টা পায়।
তাড়াহুড়োয় আর জলের বোতল নেওয়া হয়নি। বাড়ি থেকে প্রতিদিন সে অবশ্য জলের বোতলটাই আনে। টিফিন আনতে পারে না, কে টিফিন বানিয়ে দেবে? আর সকালে নিজে একদম সময় পায় না। সকাল 6টায় উঠে 8টার মধ্যে বেরোতে হয়। 2 ঘন্টা নিজের কাজেই সময় চলে যায়। নিজের জামা কাপড় কাচা, বারান্দায় মেলা, শাড়ি ইস্ত্রি করা সব নিজেকেই করতে হয়। তাছাড়া রান্নাঘরে মা থাকে। মায়ের সঙ্গে রান্নাঘর শেয়ার করা প্রচণ্ড চাপের। পদে পদে অপদস্থ করে মা। এই পেঁয়াজ হাতে মশলার ডিবে ছুঁয়ে দিলি, ডিম ভাজা খুন্তিটা স্ল্যাবের উপর কেন নামালি, তেলে শিশির ছোঁয়ার আগে হাত ধুলি না কেন, নিরামিষ বটিতে কেন পেঁয়াজ কেটে দিলি, ইত্যাদি ইত্যাদি নানা কথা আরম্ভ করে দেয়। আমিষ আর নিরামিষের ব্যাপার স্যাপার একদম ভালো বুঝতে পারে না দেবী। ভীষণ ঘাবড়ে যায়। তারপর মায়ের চিৎকার শুনে সব কাজ উল্টোপাল্টা করে ফেলে। ছোট থেকে তার প্রতি মায়ের এই এত অভিযোগ কেন ভাবতে পারে না সে। অথচ ভাই দীপন মায়ের লাডলা। মা ভাইকে কখনো কিছু বলে না, যত দোষ সব তার। দেবী বোঝে প্রথমে মেয়ে হয়ে মায়ের কোলে জন্ম নেওয়াটাই তার উচিত হয়নি। ঝগড়ার সময় মা অনেকবার বলেছে প্রথম সন্তান নাকি মা ছেলেই চেয়েছিল। ভাই হওয়ার পর মায়ের কাছে প্রথম প্রায়োরিটি ভাই, তারপর সে। পুজোতে ভাইয়ের 3টা নতুন জামা ও দেবীর একটা। ভাইয়ের দামি দামি খেলনা, অথচ তার কিছুই নেই। অথবা নিজের থেকে বছর 2 ছোট ভাইয়ের বাতিল খেলনা তার সম্পত্তি। অনেকবার মায়ের কাছে অভিযোগ করেছে দেবী, আমি ভাইয়ের পুরনো জিনিস নেব না, আমাকে নতুন কিনে দাও। ততবার মেয়েকে ধমকে দিয়েছে অতসী, সংসারে এক সেট জিনিসেই 2 ভাই বোনকে চালাতে হবে। টাকা পয়সার অপচয় আমি পছন্দ করি না, আর নিচ্ছিস তো ভাইয়ের জিনিস, তাতে ক্ষতিটা কি? কখনো বলেছে ছোট ভাইকে হিংসা করতে তোর লজ্জা করে না দেবী? তখন বেশি প্রতিবাদ করলে মায়ের হাতে মারধর, চড় থাপ্পড় জুটত। আর এখন জোটে প্রবল বাক্যবান, মানসিক আঘাত। সব দেখেও চুপ থাকতে বাধ্য হয় তার বাবা। কিডনির অসুখ ধরা পড়ার পর থেকে কেমন যেন অসহায় হয়ে গেছে তার বাবা অপরেশ বাবু। চিকিৎসার জন্য ঘরের জমানো সব টাকা ব্যয় হয়ে গেছে। বাজারে নিজের কাপড়ের দোকানটা বিক্রি করে দিয়ে দক্ষিণ ভারতে গিয়ে কিডনি ট্রান্সপ্লান্ট করিয়ে এসেছেন তিনি। তখন সংসারে খুব টানাটানি কষ্ট গেছে। প্রায় প্রতিদিন আলু সেদ্ধ ভাত খেয়ে কাটিয়েছে তারা। দেবী তখন উচ্চ মাধ্যমিক দিয়েছে, আর দীপন মাধ্যমিক। উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করার পরও নিজের প্রিয় সাবজেক্ট কেমিস্ট্রিতে অনার্স করতে পারেনি দেবী। বাবার অসুস্থতা এবং আর্থিক টানাপোড়েনের কথা চিন্তা করে মায়ের পরামর্শ মতো স্থানীয় কলেজে ইতিহাসে অনার্স নিয়ে সে ভর্তি হতে বাধ্য হয়। তখন প্রত্যেক সপ্তাহে অপরেশ বাবুর ডায়ালিসিস করাতে হতো। সেই সময় বাড়তি একটা টাকা খরচ করাও ছিল তার কাছে বিলাসিতা। তাই নিজের পড়ার খরচ জোগাড় করার জন্য তখন থেকেই টিউশন পড়াতো দেবী। অনার্সের একটাও টিউশন নেয়নি, নিজে পড়ে এবং 3rd ইয়ারের এক দিদির কাছে নোটছে এনে রাত জেগে মুখস্থ করে পরীক্ষা দিয়েছে। এভাবেই সে ইতিহাসে অনার্স এবং মাস্টার্স করেছে। ইতিহাস নিয়ে কলেজে ভর্তি হতে ভীষণ ভেঙে পড়েছিল তার বাবা। দেবীমা, তোকে আমি তোর পছন্দ মতো বিষয়টা পড়াতে পারলাম না মা, তোর স্বপ্ন পূরণ করতে পারলাম না। কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে গবেষণা করবি, তোর এই ইচ্ছে আমি পূরণ করতে পারলাম না। আমি তোর এমনই অপদার্থ বাবা। এসব কথা কেন বলছো বাবা? কেমিস্ট্রি নিয়ে পড়তে পারলাম না তো কি হয়েছে? আমি ইতিহাস নিয়ে তো পড়ছি। দেখবে একদিন আমি ইতিহাস নিয়েই গবেষণা করব। তুমি কিছু চিন্তা করো না, তুমি শুধু তাড়াতাড়ি সুস্থ হও। বাবার জন্য দিন রাত ভগবানের কাছে প্রার্থনার পাশাপাশি সে মন প্রাণ দিয়ে পড়াশোনা করেছে। নিজেদের আর্থিক পরিস্থিতি শোধরাবার চেষ্টা করেছে। এরই ফলশ্রুতি হিসেবে মাস্টার্স করার বছর 1.5-এর মধ্যেই শ্রীপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষিকার চাকরিটা সে পায়। তার এই চাকরি পেতে হাঁপ ছেড়ে বাঁচে তার পরিবারের সবাই। দীর্ঘদিন রোগের বিরুদ্ধে লড়াই করে অপরেশ বাবু কর্পদক শূন্য হয়ে পড়েছেন। প্রচণ্ড রাগী জেদি মুখরা অতসী স্বামীর অসুস্থতার সময় একটু চুপচাপ হয়ে পড়েছিল। মেয়ে চাকরি পেতে
হাতে টাকা পয়সা আসাতে আবার পুনরায় সমেজাজে ফিরে এসেছে। অপরেশবাবুর কাছে মেয়ের বেতনের পাই পয়সা হিসাব সে বুঝে নিয়েছে। সেই মতো দেবী মাইনে পেতেই পুরো টাকাটা হাত বাড়িয়ে সে চেয়ে নিয়েছে। প্রথম মাসের মাইনে 29,000 টাকা থেকে বাবার কথা মতো 4,000 টাকা নিজের হাতে রেখে 25,000 টাকা মায়ের হাতে দিয়েছিল দেবী। আর তাতেই কি অশান্তি? 4,000 টাকা রাখলি কেন? স্কুল যেতে আসতে তোর কত টাকা খরচ হয়? 2,000 টাকা হাত খরচ রাখ, বাকি 2,000 টাকা আমাকে দে। স্ত্রীর নির্লজ্জতায় অপরেশবাবু ক্ষেপে উঠেছিলেন। কি বলছো কি অতসী? মেয়েটা সারা মাস দৌড়ঝাঁপ করে টাকা রোজগার করে 4,000 টাকা নিজের মতো খরচ করতে পারবে না? এটা তোমার অন্যায় আবদার। এরপর স্বামী স্ত্রীর প্রচণ্ড দাম্পত্য কলহ আরম্ভ হয়েছিল। মেয়ের বেতনের টাকাটা স্বামীর পাশে ছুড়ে দিয়ে অতসী বলেছিল, তোমার রোজগারি মেয়ের টাকা তুমিই রাখো, আমাকে এর মধ্যে টেনে এনো না। আমি যেমন আলু ভাতে ভাত খেয়ে দিন কাটাচ্ছিলাম তেমনই কাটাবো। দীপ রেগে বলেছিল, সব টাকাটা মাকে দিয়ে দে না দিদি, তাহলে আর অশান্তি হবে না। মাকে পুরো টাকাটা হাত খুলে দিতে পারেনি দেবিকা, কারণ তার নিজেরই বেশ কিছু টাকা ধার ছিল। চাকরি পাওয়ার পর টিউশনগুলো সে ছেড়ে দিতে বাধ্য হয়। প্রতিদিন প্রায় 50 কিলোমিটার যাতায়াত করে আর টিউশন পড়ানোর সময় ছিল না তার। চাকরির প্রস্তুতির পাশাপাশি সে নেট পরীক্ষারও প্রস্তুতি নিচ্ছিল। সেজন্য বেশ কিছু বইপত্র ধারে কিনেছিল। বইয়ের দোকানে টাকা ধার দেওয়ার জন্য মায়ের সব অপমান সহ্য করেছে। পরে বাবার ইশারা মতোই 25,000 টাকাই মায়ের হাতে দিত। যাতায়াত বাবদ 1,002 টাকা খরচা হতো। বাকি টাকা দিয়ে সে বাইরের বের হওয়ার উপযোগী জুতো, সালোয়ার, ঘড়ি, ব্যাগ এসব টুকটাক জিনিস কিনত। এর ফলে বাড়িতে মায়ের সঙ্গে আরও অশান্তি লাগতো তার। উঠতে বসতে কথা শোনাতো মা তাকে। তুই কেমন দিদি রে? চাকরি করিস বলে নিজে নতুন জামা, জুতো, সালোয়ার, ঘড়ি নিচ্ছিস। ছোট ভাইটার কথা তোর মনে পড়ে না? যখন নিজের জন্য কিনিস ভাইটার জন্য তো কিনতে পারিস না? তোর মনে এত হিংসা দেবী? মায়ের কথাটা মনে পড়তেই দেবীর দু চোখ জলে ভরে যায়। বাবা মায়ের ঝগড়ার সময় বাবাকে বলতে শুনেছে দেবী, তুমি বড্ড একচোখে অতসী, তোমার সব সময় শুধু ছেলে দীপ আর দীপ। দেবীও যে তোমার মেয়ে সেটা তুমি ভুলে যাও। এত একচোখে মেয়ে ভালো নয়। তুমি না মা অতসী? আমাদের কাছে আমাদের দুজন সন্তান সমান সমান হওয়া উচিত। বাবার কথাটা শুনে অনেক আগেই দেবী ভাবত, সত্যি বাবা যে কি বলে, এই এক চোখেমি বিষয়টা কি। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার বুঝতে পারে দেবী তার মা ঠিক মায়ের মতো নয়, বিশেষত তার সহপাঠীদের মায়েদের মতো নয়। মা ভাই অন্তঃপ্রাণ। বাবার শারীরিক অসুস্থতার ফলে সে নিজের পছন্দের সাবজেক্ট নিয়ে পছন্দের কলেজে পড়তে পেল না। নিজের অনেক ছোট ছোট চাওয়া, ইচ্ছা, আনন্দ সব ত্যাগ করে দিল, অথচ ভাইকে কিছু করতেই হলো না। মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাশ করার পর দীপন উচ্চ মাধ্যমিকে সায়েন্স পড়েছে। উচ্চ মাধ্যমিকে মাঝারি মানের রেজাল্ট করার পর পলিটেকনিক পড়তে গেছে। পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং পড়লে নাকি তাড়াতাড়ি চাকরি পাওয়া যায়, এ কথাটা সে তার মাকে বুঝিয়েছে। দীপনের পড়াশোনা, জীবনযাত্রা সব সাবলীলভাবেই চলেছে, কোথাও এতটুকু আটকায়নি। কলেজে হোস্টেলে থেকে পলিটেকনিক পড়েছে দীপন। টাকা পয়সা সব তার মা দিত, এজন্য নিজের গায়ের গয়না বেচে দীপনকে পড়িয়েছে তার মা। পলিটেকনিক পড়ার পর একটা কোম্পানিতে সে কিছুদিন চাকরি করে। সেখানে খাটুনি অত্যন্ত বেশি, বেতন কম। এই অজুহাতেই মাস চারেক পরে চাকরিটা ছেড়ে দেয় দীপন। পরে গুজরাটের একটা কোম্পানিতে চাকরি পেয়েছিল, কিন্তু তার মা কান্নাকাটি করে দীপকে সেখানে যেতে দেয়নি। তার মায়ের ইচ্ছে দীপকে কলকাতায় তার কাছে থেকেই চাকরি করতে হবে। অবশ্য এখন চাকরি করতে দীপের একদম ভালো লাগে না, বিশেষত এই কোম্পানির চাকরি। কোম্পানির চাকরিতে নাকি প্রচুর পরিমাণে খাটাখাটনি করতে হয়। তাই বাবা মাকে সে বুঝিয়েছে যে সে সরকারি চাকরি করবে। সেজন্য মাকে বাবাকে দেখিয়ে এক গাদা জেনারেল নলেজের বইপত্র কিনে এনে পড়াশোনা খেলা আরম্ভ করেছে। এখানে ওখানে সরকারি চাকরির বিজ্ঞাপন দেখে ফর্ম ফিল আপ করে।
মাঝে মাঝে চাকরির পরীক্ষাও দেয়, কিন্তু একবারও কৃতকার্য হতে পারেনি। কিডনির অপারেশন করিয়ে অপরেশবাবু এখন কিছুটা সুস্থ, তবে তাকে ভারী কাজ করতে দেয় না দেবী, তাই তিনি এখন বেকার। পুরো সংসার দেবীর চাকরির টাকায় চলে। দীপন পড়াশোনার নাম করে ঘর বন্ধ করে ফোনে তার প্রেমিকা মায়ের সঙ্গে চ্যাটিং করে, ভিডিও কল করে, কখনো বা পাবজি খেলে। সন্ধ্যায় ক্লাবে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়, ক্যারাম খেলে। তার খাওয়া দাওয়া, পড়া, মাখা, হাত খরচের চিন্তা নেই। মায়ের কাছে কাঁদুনি গাইলেই টাকা জুটে যায়। এমনিতে অপরেশবাবুকে দেখিয়ে মেয়ের সমান হাত খরচ, অর্থাৎ প্রতি মাসে 4,000 টাকা হাত খরচ বাবদ দীপনকে দেয় অতসী। তারপর লুকিয়ে চুরিয়ে ছেলের পছন্দের ব্র্যান্ডের জুতো জামা কিনে দেওয়া তো আছেই। সব দেখতে পায়, শুনতে পায়, বুঝতে পারে দেবী, কিন্তু মায়ের মুখের ভয়, চিৎকারের ভয় কিছু বলতে পারে না বা প্রতিবাদ করতে পারে না। আসলে প্রতিবাদ জিনিসটাই ছোট থেকে সে করতে শেখেনি, তাই 27 বছর বয়সেও মায়ের বাজখাই গলা শুনলে বুকের ভেতরে হাতুড়ি পেটার শব্দ সে শুনতে পায়। তাছাড়া অসুস্থ অসহায় বাবাকে কষ্ট দিতে তার মন চায় না, সেজন্য সকাল থেকে উঠে মুখ বুজে মায়ের সব খোঁচা সহ্য করে। বোবার মতো নিজের কাজ সেরে স্কুলে চলে যায়, ফেরে সেই রাত্রে। এইভাবে গতানুগতিকভাবে আবর্তিত হচ্ছে তার জীবন। দিদিমণি নামুন, আপনার স্টপেজ এসে গেছে। বাসের হেল্পার পচারটাকে চিন্তার জাল ছিঁড়ে বাস থেকে নামে দেবী। স্বামী অপরেশবাবুর সাথে ঝগড়া হওয়ার পর থেকেই মাথাটা গরম হয়ে আছে অতসীর। অবশ্য মাথা তার সবসময় গরমই থাকে। অপরেশবাবুর বাড়ি থেকে বেরিয়ে এখন বাজার করতে গেছেন। রান্নাঘরে একাই কাজ করছে অতসী, আর তার সব রাগ গিয়ে পড়ে বাসনগুলোর উপর। সারা জীবন একটুও সুখ পেলাম না। বিয়ে হয়ে আসার পর থেকে শাশুড়ি, শ্বশুর, দেওর, যা, ননদ সব এক পাল লোকের সঙ্গে মানিয়ে গুছিয়ে থাকা। মাঝে যদিও বা অনেক কায়দা করে আলাদা সংসার সাজালাম, ছেলে মেয়েকে মানুষ করার স্বপ্ন দেখছি, তখন উনি বড় সড়ো রোগ বাঁধিয়ে বসলেন। যা সঞ্চয় করেছিলাম সব শেষ হয়ে গেল। আমার কাছে আমার একমাত্র আশার আলো ছিল ছেলে দীপন। এত কষ্ট করে ছেলেটাকে পড়ালাম, কিন্তু তার চাকরির কোনো চেষ্টা চরিত্র নেই। বৃদ্ধ বাবা মায়ের শেষ বয়সের একমাত্র ভরসা ছেলে, তা সে কথাটা ছেলে বুঝলে তো। ছোট থেকে ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে চাইলাম, প্রতিষ্ঠিত করতে চাইলাম, 5 জনের একজন করতে চাইলাম, কিন্তু কিছুই হলো না। ছেলেটা আমাকে বুঝলো না। দিব্যি খেয়ে দিয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে। ওদিকে মেয়েটা নিজে নিজে প্রতিষ্ঠিত হলো, চাকরি করছে, এখন ওর টাকায় পুরো সংসারটা চলছে। কিন্তু আজ বাদে কাল মেয়ের বিয়ে দিতে হবে। মেয়েকে তো আর ঘরে বসিয়ে রাখতে পারবো না, তখন আমাদের সংসার চলবে কিভাবে? বাপ ছেলে কেউ রোজগার করে না, বিবাহিত মেয়েটার কাছ থেকে হাত পেতে সংসার খরচটা কি নিতে পারবো? এসব সাংসারিক চিন্তা কারোর নেই। আমি যে কি জ্বালায় জ্বলছি তা কাকে বোঝাবো? দীপের যেটা করার কথা সেটা দেবী করছে, এই সত্যটাই আমাকে ভিতরে ভিতরে শেষ করে দিচ্ছে। এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। দেবীর বয়স 27 চলছে, একটার পর একটার সম্বন্ধ দেবীর জন্য বাড়ি বয়ে আসছে, আর আমি মা হয়ে স্বার্থপরের মতো মেয়েটার বিয়ে নিয়ে উদাসীন আচরণ করছে। আমি মেয়েটার বিয়ে দিচ্ছি না এই বলে আত্মীয় স্বজনরা আড়ালে আমার নামে দুর্নাম করে, কিন্তু আমার কি করার আছে? আমার এই মানসিক কষ্ট আমি কাকে বোঝাবো? কেন দেবী চাকরি পেল আর দীপ পেল না? ভগবান তাড়াতাড়ি আমার দীপের একটা চাকরি করে দাও, তাহলে দেবীর প্রতি নির্ভরতাটা আমার চলে যাবে। আমি একটু শান্তির শ্বাস নিতে পারবো। দেবীর ওপর বিরক্তি ও দীপের উপর চাপা রাগে গজরাতে গজরাতে ছেলের দরজায় ধাক্কা দেয় অতসী। এই দীপ, দীপ বাবু, এখনো উঠিসনি? বেলা 9টা বাজে, আর কত ঘুমাবি? খোল, দরজাটা খোল বলছি। উফ মা, এই 7 সকালে দরজায় ধাক্কা দিচ্ছ যে? কোনো লোক মরেছে নাকি? অত্যন্ত বিরক্ত গলায় দীপ বলে। ছি ছি দীপ, তোর মুখে কি কিছু আটকায় না? যত সব অলক্ষণে কথাবার্তা। আর সকাল কোথায়?
এখন বেলা 9টা বাজে। মুখ ধুয়ে চা জল খাবার খেয়ে আমায় উদ্ধার কর। শালা এ বাড়িতে একটু শান্তিতেও ঘুমাবার উপায় পর্যন্ত নেই, সব সময় শুধু তারা। মায়ের উদ্দেশ্য বাক্যবান প্রয়োগ করে হাই তুলতে তুলতে বাথরুমে ঢোকে দীপ। আধ ঘন্টা পরে ডাইনিং টেবিলে সে ব্রেকফাস্ট করতে বসে। অতসী গরমা গরম আলুর পরোটা ঘি দিয়ে ভেজে ছেলের মুখের সামনে ধরে। হোয়াইট ইজ দিস মা? এই সাত সকালে ঘি চপচপে পরোটা, এসব খেলে আমার শরীর ঠিক থাকবে? আমি এখন প্রতিদিন বিকেলে জিমে যাই, আমার এখন প্রোটিন জাতীয় খাবার চাই। সেখানে এসব তেল ঘি আলু এগুলোর জায়গা নেই। তোমাকে পয় পয় করে বলেছি সকালে আমাকে প্লেন ব্রেড টোস্ট, ডিম সেদ্ধ, ছোলা সেদ্ধ, অরেঞ্জ জুস ব্রেকফাস্ট দেবে, তা না আলুর পরোটা। ছি ছি, খাবো না আমি। চোখ বড় বড় করে অতসী। খেয়ে নে বাবু, না হলে আমার চর খাবি। তুমি আমাকে মারবে মা? আমি আর তোমার কোলে শিশু নেই, আমার 24 বছর বয়স হয়ে গেছে। বাহ, মা ছেলের নাটক বেশ জমে উঠেছে তো। তা কি খাচ্ছে তোমার নবাবপুত্র? আলুর পরোটা। খেয়ে নাও বাবা, খেয়ে নাও। দিদির রক্ত জল করা পয়সা যত খুশি চোষ্য লেজ্জ পেয়েও খেয়ে নাও। 24 বছর বয়স হলেও এখনও তুমি কাঠ বেকার, রোজগারের কোনো চেষ্টা নেই। শিমুল ফুল কোথাকার? বাজার থেকে ফিরে খাবার নিয়ে মা ছেলের কথোপকথনটা সবটাই শুনেছিলেন অপরেশবাবু। দেবী না হয় খেয়ে স্কুলে গেছে। ওদিকে বেলা প্রায় 10টায় দীপের মুখের সামনে ঘিয়ে ভাজা আলুর পরোটা দিয়েছে অতসী। দেখেই রাগে মাথাটা জ্বলে গেছে তার। স্বামীর টিটকারিতে আসরে নামে অতসী। তুমি কি গো, খাওয়ার সময় ছেলেটাকে কটকট করে কথা শোনাচ্ছ? ছেলেটা সবে মাত্র সকালে খেতে বসেছে, এখন ওকে কথা না শোনালে তোমার চলছে না? ছেলেকে অগ্রাহ্য করে কঠোর কণ্ঠে অপরেশবাবু বলেন, শোনো অতসী, বাজারে আজ টাটকা মৌরলা মাছ পেলাম। মাছটা কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে সর্ষে দিয়ে ঝাল করো, তারপর দেবীর জন্য এক বাটি তুলে রাখবে। দেবী রাত্রে খাবে। দেবী মা আমার মৌরলা খেতে খুব ভালোবাসে, আর বড় রুই মাছ এনেছি, ফ্রিজে রেখে দিও। রোজ স্কুল যাওয়ার সময় মেয়েটাকে 1 পিস ভেজে দেবে। মেয়েটা এতটা পথ যাতায়াত করে, ওর শরীরে প্রোটিনের অত্যন্ত প্রয়োজন। প্রতিদিন আলু ভাতে ডাল ভাতে ভাত দিও না। তুমি মাছ ভাজতে না পারলে আমাকে ডেকো, আমি মাছ ভেজে দেব। স্বামীর কথাটা শুনে ঝংকার দিয়ে ওঠে অতসী। তোমাকে না পয় পয় করে বলে দিলাম, হলে কাতলা মাছ না হলে পমফ্রেট মাছ দিয়ে এসো। দীপ আমার ছোট মাছ পছন্দ করে না। কদিন থেকে ছেলেটা পমফ্রেট খাবো বলে বায়না করছে। তোমার কি এ কথাটা কানে ঢোকেনি? দীপ যদি পমফ্রেট মাছ খেতে চায় তাহলে নিজে রোজগার করে নিজের টাকায় কিনে খাবে। দিদির পয়সায় এত বাবুয়ানি চালে চলা তোমার ছেলেকে মানায় না। অত্যন্ত রুক্ষভাবে কথাটা বলেন অপরেশবাবু। শালা আর খাবই না বাড়িতে, দুটি খাই বলে সবসময় দিদির পয়সায় খোটা। আমিও একবার চাকরি পাই, তারপর দেখাবো সবাইকে, সব অপমানের যোগ্য জবাব দেব। পরোটার প্লেটটা মাটিতে আছড়ে নিজের ঘরে চলে যায় দীপন। এই বাবু, এই দীপ খেয়ে যা, খাবারটা ছুঁড়ে ফেলে দিলি যে, এভাবে না খেয়ে থাকিস না, আয় খেয়ে নিবি আয়। পিছনে পিছনে চিৎকার করে অতসী। দীপ তখন নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। এরপর স্বামীর দিকে তেড়ে যায় অতসী। তুমি কি গো, ছেলেটাকে খেতেও দিলে না? খাবার টেবিলেই তোমাকে খাবার কোটা দিতে হবে? জানো না খাওয়ার সময় এমন অকথা বলতে নেই? এই কথাটাই আমি যদি তোমাকে বলি অতসী, প্রতিদিন খাওয়ার সময় দেবীকে তো চোখের জলে নাকের চোখলে করো, তখন মনে থাকে না মেয়েটা সারা দিনের জন্য বের হয়? ওহো, তুমি তাহলে দেবীর হয়ে প্রতিশোধ নিচ্ছ? দেবী খায়নি তাই তুমি দীপকেও খেতে দিলে না? খুব ভালো বাবা গো তুমি, ভীষণ মেয়ে সোহাগিত। শোনো তোমাকে বলি, আমার দীপ আর দেবীর মধ্যে আকাশ পাতাল তফাৎ। দেবী মেয়ে, পরের ঘরের আমানত। 2 দিন বাদে দেবীর বিয়ে দিতে হবে, ও তখন পরগোত্রের হয়ে যাবে। আর দীপ আমার কুলতিলক, সারা জীবন আমাদের সঙ্গেই থাকবে। আমাদের বুড়ো বুড়িকে বয়সকালে দেখবে, মৃত্যুর পর ছেলে মুখে আগুন দেবে, পারলৌকিক ক্রিয়াকর্ম করবে। এখানে দেবীর ভূমিকা কি
তোমাকে ভালো বলছি, এত বড় ছেলের মনে আঘাত দিও না। ওর মন বুঝে চলার চেষ্টা করো। সবসময় বেকার বেকার বলে খোঁটো দিও না। আমাদের দ্বীপ ঠিক আজ না হয় কাল ভালো চাকরি পেয়ে যাবে, তখন আমাদের লাঠি হবে আমাদের ছেলে। ছেলেটাকে প্রতিষ্ঠিত হতে কিছুদিন সময় দাও। তোমার ছেলের সে চেষ্টা আছে। কোম্পানির কাজ বাবু করবেন না, সেখানে নাকি হাড় ভাঙা খাটনি খাটতে হয়। তাহলে বাবু তুই পলিটেকনিক পড়লি কেন? আর ওর এখন যা পড়াশোনার হালচাল, তাতে সরকারি চাকরি ওর কাছে আঙুর ফল টক। তখন কি করবে তোমার ছেলে? তোমার নিজের কথা মতো দেবীর বিয়ে হয়ে গেলে দ্বীপের এই বাবুয়ানিটা চলবে? প্রেম করেই ভেসে ভেসে বেড়ানো, দিদির কাছে বায়না করে দামি দামি জিনিস টাকা হাতানো, এইসব কাজ কারবার চলবে ওর? কতদিন আর ওর বাচ্চা হয়ে তোমার আঁচলের তলায় থাকবে দ্বীপ, বলতে পারো অতসী? বাবা মায়ের কথা কাটাকাটির মাঝে বাইকের চাবিটা নিয়ে ঝড়ের বেগে দ্বীপ বাইরে বেরিয়ে যায়। ছেলেকে দেখে একটা দীর্ঘশ্বাস ছাড়ে অতসী। এই বাইকটা দেবীর কাছে বায়না করেই নিয়েছে। নতুন পে কমিশন লাগু হতে বেশ অনেকটা টাকা এরিয়ার বিল পেয়েছিল দেবী। ভেবেছিল টাকাটা বাবার ভবিষ্যতে চিকিৎসার জন্য এফডি করে দেবে, কিন্তু মা ও ভাইয়ের চাপে পড়ে 50,000 টাকা শোরুমে দিয়ে বাইকটা দীপকে কিনে দিতেই হয়। বাকি টাকা মান্থলি ইনস্টলমেন্ট তার স্যালারি থেকে দিতে হয় শোরুম মালিককে। এইভাবেই মান্থলি ইনস্টলমেন্টে তাদের ঘরে নতুন এলইডি টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, গিজার, এমনকি বড় একটা ডিভান, সোফা সেট, ডাইনিং টেবিল সব এসেছে। একটা ইনস্টলমেন্ট শেষ হতে না হতেই নতুন জিনিসের অর্ডার করে দেয় অতসী। আর সব দিতে দিতে সর্বশান্ত হয়ে যায় দেবী। মাসের শেষে একটা টাকাও জমাতে পারে না। অসহায়ের মতো সব দেখেও চুপ থাকতে হয় অপরেশবাবুকে। অনেকবার তিনি বলেছেন, মেয়ের জন্য কিছু সঞ্চয় করো অতসী, মেয়েটার তো বিয়ে দিতে হবে, গয়নাগাটি কিছু দিতে হবে, ওর জন্য কিছু গয়না গড়িয়ে রাখো। কি যে বলো না তুমি! তোমার ওষুধের খরচ, 4 জনের সংসার খরচ, রোগ জ্বালা, এসব ওই 25,000 টাকায় হয়? মেয়ে তো প্রথম থেকে ওই একটা টাকাই দিচ্ছে। পে কমিশনে বেতন বাড়ল, তবু সংসার খরচ 1 টাকাও বেশি দেয়নি। কত আর খুঁজবো মেয়ের কাছে নির্লজ্জের মতো? দেখো গে যাও, তোমার মেয়ে তলে তলে নিজের বিয়ের টাকা জমাচ্ছে। সত্যি অতসী, সব জেনেও না জানার অভিনয়টা তুমি বেশ ভালোই জানো। আমার মেয়ে নিজের জন্য টাকা পয়সা জমায়নি, বরং প্রতি মাসে 5,000 টাকা ভাইয়ের বাইকের ইনস্টলমেন্ট দেয়। স্বামীর কথায় চুপ হয়েছে অতসী। তবে কিছু টাকা সে জমিয়েছিল। মুখে অনেক কিছু বললেও মনে মনে ছেলে দ্বীপের প্রতি বিন্দুমাত্র ভরসা নেই তার। তাই সংসার খরচ থেকে বাঁচিয়ে গোপনে 3,000 টাকা মাসে মাসে আরডি করেছে সে। নমিনি অবশ্য সেই দ্বীপকেই করেছে। দেবীর বিয়ে হয়ে গেলে এ টাকাটা তার একটা ভরসার জায়গা হবে। আজ সকাল থেকে ভীষণ ব্যস্ততার সময় কেটেছে দেবীর। ক্লাস 9-এর একটা ক্লাস টেস্ট নিয়েছিল। সমস্ত টিফিন পিরিয়ড সেই খাতা দেখতেই কেটে গেছে। টিফিনে কিছু খেতে সময়ও পায়নি। এমনিতেই ওরা টিফিনে মুড়ি খায়। সামনের চায়ের দোকানটা থেকে গরম চপ আনিয়ে নেয়। রোজ দুপুরে চা, চপ, মুড়ি খেয়ে কাটায় দেবী এবং ওর বেশ কিছু সহকর্মী। খাতা দেখার চাপে আজ সেটাও হয়নি। বিকেল 4টের পর স্কুল থেকে বের হওয়ার সময় গা মাথা কেমন যেন টলটল করে ওঠে। সকাল থেকে প্রায় না খাওয়া। স্টাফ রুমে শুধু 2 কাপ চা ও 4টে বিস্কুট খেয়েছে। এখন মাথাটা ভীষণ ধরেছে তার। ভেতরে যে গ্যাস হয়ে গেছে সেটা সে ভালোই টের পায়। দেখতে দেখতে 4:15 বাসটা চলে আসে। বাসটা ভিড়ে টাসা। কোনো রকমে হ্যান্ডেলটা ধরে বাসের পাদানার দিয়ে পা রাখে দেবী। শরীরটা ভীষণ খারাপ লাগছে তার। একটু বসতে পারলে ভালো হতো, কিন্তু বসার একটা সিটও ফাঁকা নেই। অগত্যা প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে রোহিণী বাস স্ট্যান্ডে নামে। এখান থেকে বাস পাল্টে তার বাড়ি সোনাপুর রুটের বাস পায়। প্রায় 30 মিনিট অপেক্ষা করার পর সোনপুরগামী বাসটা আসে। এই বাসটাতেও প্রচণ্ড ভিড়। বাসের হেল্পার জানায়, পার্টির একটা জমায়েত থাকার জন্য আজ রাস্তায় বাস খুব কম। কন্ট্রাক্টরকে ভাড়া দেওয়ার জন্য
ব্যাগের মধ্যে সে হাত রাখে। ব্যাগের ভেতরের ছোট্ট মানিব্যাগটা খুঁজতে গিয়ে দেখতে পায় তার ব্যাগের নিচের দিকে অনেকটা অংশ ফাটা। ব্যাগের মধ্যে শুধু ছাতাটা আড়াআড়িভাবেই আছে। হঠাৎ উত্তেজিত হয়ে সে চিৎকার করে ওঠে, আমার পার্স, আমার ফোন! কন্ট্রাক্টর দেবীর পরিচিত। তার আগের ব্যাগের ব্যবস্থা দেখে বলে, আগের বাসে আপনার ব্যাগ কেউ ব্লেড চালিয়েছে দিদিমণি, সেজন্যই আপনার লেদারের ব্যাগটা এইরকমভাবে কাটা। আপনার পার্স, ফোন সব গেছে। আতঙ্কে চিৎকার করে ওঠে দেবী। মানিব্যাগটা যাই যাক আর যাই হোক, এত দুঃখ নেই আমার, কিন্তু আমার ফোন, ওটা তো খুব ইম্পর্টেন্ট। ওতে আমার অনেক ডকুমেন্টস আছে, ব্যাংকের সব তথ্য আছে, নেট ব্যাংকিং আছে, আধার ডিটেলস আছে। এগুলো সব কোথাও কোনো না কোনো লোকের হাতে পড়লে কি হবে? দিদিমণি, আপনি এখানেই বাস থেকে নেমে যান, তারপর সোজা রোহিণীতে ফিরে গিয়ে রোহিণী থানায় আগে পুলিশে কমপ্লেন করুন। কন্ট্রাক্টর দেবীকে বোঝায়, পাশাপাশি বাসযাত্রীরাও দেবীকে পরামর্শ দেয়, ফোনটার জন্য আগে থানায় গিয়ে এফআইআর করুন ম্যাডাম, নাহলে বিপদে পড়বেন। মাথাটা যন্ত্রণায় ছিটে পড়ে দেবী। কোনো মতে টলমল পায়ে বাস থেকে নামে রোহিণী ফিরে যাওয়ার জন্য একটা টোটো নেয়। টোটোর চালককে সেই সব কথা খুলে বলে তাকে রোহিণী থানায় নিয়ে যেতে বলে। থানার সামনে নেমে সে অসহায়ভাবে টোটো ড্রাইভারের দিকে তাকায়। হালকা হাসে কম বয়সী টোটো ড্রাইভার। ভাড়ার টাকার জন্য চিন্তা করবেন না ম্যাডাম, প্রতিদিনই তো এই পথেই যাতায়াত করেন, পরে মনে করে ভাড়াটের টাকা দিয়ে দেবেন, না দিলেও অবশ্য কোনো ক্ষতি নেই। এর আগে ফোনটার জন্য এফআইআর করুন। এখনকার দিনকাল খারাপ, আপনার ফোনটা চুরি থেকে আপনার সিম কার্ড ব্যবহার করে কেউ হয়তো কোনো অপরাধ করলো, তখন পুলিশ কিন্তু আপনাকেই ধরবে। অনেক ধন্যবাদ ভাই। টোটো ড্রাইভারকে ধন্যবাদ দিয়ে খুব ধীর পায়ে থানার ভেতরে ঢুকে দেবী। ছোট থেকে থানা পুলিশ শব্দটার প্রতি প্রবল ভয় ও তার ভাই দীপনের। ছোটবেলায় একটু দুষ্টুমি করলেই তার ঠাকুমা ভয় দেখাতো। দেখবি, ডাকবো তোদের পুলিশ জেঠুকে বলেই হাঁক দিত, সুবিমল, সুবিমল, দেখে যা ছেলেমেয়েরা ঝগড়া করছে। ঠাকুমার ডাকে পাড়ার পুলিশ জেঠু সুবিমল তার বিখ্যাত বাজখাই গলা ও প্রবল ভুঁড়ি নিয়ে ছেলেদের মাঝে হাজির হতো। তারপর, কে দুষ্টুমি করছিল রে, দেখবি তুলো নিয়ে গিয়ে জেলে ভরে দেব বলেই তাদের গাল দুই হাতের আঙুল দিয়ে সাঁড়াশির মতো চেপে ধরত। সুবিমল জেঠুর হাতের ও মুখের সিগারেটের গন্ধে ছোট্ট দেবীর গাটা গুলিয়ে উঠত। তখন থেকে পুলিশ দেখলেই সে ভয় পায়। আর আজ জীবনের প্রথমবার সে থানার দরজায় পা রাখল। থানার ভিতরে গিয়ে সে দেখতে পায় সামনের টেবিলটাকে ঘিরে দুজন পুলিশ দুটো চেয়ারে বসে ও একজন টেবিলের উপর বসে খোশ গল্প করতে করতে চা খাচ্ছে। মৃদু কণ্ঠে সে বলে, এই যে শুনছেন, আমি একটা এফআইআর করব, আমাকে কি করতে হবে? তার মৃদু কণ্ঠকে বিন্দুমাত্র পাত্তা দেয় না পুলিশরা। তারা ভীষণ ব্যস্তকে ইন্ডিয়ার বেস্ট ক্যাপ্টেন তা নিয়ে আলোচনা করত। একজন বয়স্ক পুলিশ বলেন, গাঙ্গুলি দ্য বেস্ট, অন্যজন মুখ বাঁকায়। ধোনির হাতে আইসিসি ওয়ার্ল্ড কাপ ট্রফি আছে, অন্যজন আবার বিয়েটা কোহলির কট্টর ফ্যান। সে মরিয়া এটা প্রমাণ করতে যে বিরাট কোহলি ইজ দ্য বেস্ট। এবার একটু গলা তুলে দেবে, আমার ফোন হারিয়ে গেছে, কমপ্লেন করব। এদের মধ্যেই একজন পুলিশ ভীষণ বিরক্ত হয়, দেখছেন তো আমাদের টি ব্রেক চলছে, টিফিন করছি আমরা, আপনি একটু সময় করুন, একটু পরে আপনার সমস্যাটা শুনছি, যান বাইরের বেঞ্চে গিয়ে বসুন। এদের চা খাওয়ার পর্ব সময় সত্যি ডিস্টার্ব করা উচিত হয়নি, একটু অপেক্ষা করি। মনে মনে ভেবে থানার একটা বেঞ্চে গিয়ে বসে পড়ে দেবী। ক্যাজুয়াল বাড়ির পোশাকে নিজের বুলেটটা নিয়ে রোহিণী বাজারের একটু প্রয়োজনে গিয়েছিল। রোহিণী থানার নতুন এসপি তথাগত মজুমদার। কাজ শেষ করে সন্ধ্যা 6টা নাগাদ থানায় ঢুকে একটু থমকে যায় তথাগত। থানার বেঞ্চে একটা সবুজ নীল সুতির চুড়িদার পরা ভদ্রস্থ গোছের মেয়ে জড়সড় হয়ে বসে আছে। সালোয়ারের ওড়নাটা চাদরের মতো গায়ে জড়িয়ে নিয়ে দুহাত
দিয়ে বসে বসে মশা মারছে। সে যে মেয়েটার সামনে দাঁড়িয়ে আছে তাতে মেয়েটার কোনো হুঁশ নেই। সে একাগ্র চিনতে মশা মেরেই যাচ্ছে। মাঝে মাঝে আবার বিড়বিড় করছে মেয়েটা, কোথায় যাবি বাছা? এই ধরেছি, আমাকে কামড়ানো, সবটাকেই মারব। দৃশ্যটা দেখে হো হো করে হেসে ফেলে তথাগত। মেয়েটা পাগল নাকি? হঠাৎ হাসির শব্দে সামনে তাকায় দেবিকা। তার চোখের সামনে সাদা শার্ট ও নীল জিন্স পরিহিত একজন সুদর্শন ব্যক্তি দাঁড়িয়ে আসছে। লোকটাকে দেখেই বেঞ্চ থেকে উঠে সে দাঁড়িয়ে তথাগত সামনে এগিয়ে এসে জিজ্ঞাসা করে, কে আপনি? এখানে কি প্রয়োজন? নাকি থানার মশাগুলো মারার জন্য এখানে এসেছেন? সামনের লোকটার প্রশ্নে ভীষণ বিরক্ত হয় দেবী। একটু রেগে বলে, আমি তো এখানে কমপ্লেন লেখাতে এসেছি। আমার ফোনটা হারিয়ে গেছে, কিন্তু থানার পুলিশদের যে এখন টি ব্রেক, টিফিন চলছে, আমি কিভাবে জানবো? আধ ঘন্টা ধরে বেঞ্চে বসে আছি। থানার পোষা মশাগুলো মনের সুখে আমাকে কামড়ে টিফিন করছে, সেজন্যই তো ওদের মারছিলাম। ভগবান তো হাত দুটো একজন আমাদের দিয়েছেন, তাই না? দেবীর কথা শুনে ভ্রুটা কুঁচকে ওঠে তথাগত। আপনি আধ ঘন্টা ধরে এখানে বসে আছেন, ভেতরে পুলিশ অফিসারদের কাছে যাননি? ওরা এখন সিক্রেটের গল্পে মত্ত। দুবার গিয়েছিলাম, অপেক্ষা করতে বলেছেন। এদিকে মশার কামড়ে মনে হচ্ছে এখনই আমার ম্যালেরিয়া হয়ে যাবে। মেয়েটার কথার ধরনে হেসে ফেলে তথাগত। সত্যি এই সন্ধ্যের সময়টা মশার উপদ্রব বড্ড বেশি। অন্য সময় সে থাকলে কনস্টেবল হরিপদ অল আউট জ্বালিয়ে দেয়, কিন্তু আজ দুপুরে সে কোয়ার্টারে মায়ের কাছে খেতে গিয়েছিল। থানায় জানিয়েছিল বিকেলে নাও আসতে পারে। সেই জন্যই থানার বাকি কনস্টেবলরা সবাই জমিয়ে আড্ডা দিচ্ছে। এখান থেকেই ওদের উচ্চস্বরে হাসাহাসি শব্দ, গল্প সব কানেই আসছে। আপনি আসুন আমার সঙ্গে। কথাটা বলে লম্বা লম্বা পা ফেলে নিজের কেবিনের দিকে হাঁটা দেয় তথাগত। ক্যাজুয়াল ড্রেসে স্যারকে মাথায় ঢুকতে দেখে ঘুম উড়ে যায় বাকি সব অফিসার ও কনস্টেবলদের। স্যার, আপনি হঠাৎ এলেন? আজ যে বলেছিলেন আপনি আসবেন না? প্রশ্ন করেন বিকাশবাবু, থানায় ডিউটিরত একজন বয়স্ক এসআই। মৃদু হাসে তথাগত। কেন বিকাশবাবু, আপনাদের আড্ডার ব্যাঘাত ঘটালাম বুঝি? তারপর কনস্টেবল হরিপ্রসাদ বাবুকে বলেন, বাইরের ওই ম্যাডামকে আমার কেবিনে নিয়ে আসুন। একটু পরেই দরজা ঠেলে তথাগতর কেবিনে প্রবেশ করে দেবী। আসুন, বসুন ম্যাডাম। নিজের সামনের একটা চেয়ার দেখায় তথাগত। তথাগতর সামনে চেয়ারে বসতে বসতে সে বলে, আপনি পুলিশ? আমি একদম বুঝতে পারিনি, এইভাবে আপনাকে দেখব। আমি তথাগত মজুমদার, বর্তমানে রোহিণী থানার চার্জে আছি। আপনার সমস্যাটা বলুন ম্যাডাম। দেরি তার লেদারের কাটা ব্যাগটা দেখিয়ে তার ফোন হারানোর এবং সমস্ত পার্স হারানোর সব ঘটনাটা খুলে বলে। তারপর কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, প্লিজ অফিসার, ফোনটা আমার আর খুব দরকার, ওটা খুঁজে দিন না প্লিজ। দেবীর চোখ মুখের আকৃতি দেখে আবার হাসি পায় তথাগতর। হাসিটাকে কোনো মতে চেপে বিকাশবাবুকে ডেকে বলেন, ম্যাডামের অভিযোগগুলো লিখিত আকারে জমা নিন। তারপর আস্তে আস্তে ব্যস্ত হয়ে যায় দেবিকার ফোনে ফোন করতে। ফোন যথারীতি সুইচ অফ। এরপর বেশ কিছুক্ষণ নিজের ল্যাপটপ অন করে তাতে কাজ করে তথাগত। তারপর দেবিকাকে বলেন, আমি আপনার এফআইআর নিলাম। আমাদের টেকনিক্যাল অফিসারেরা আপনার ফোন নাম্বার মেল করে দিয়েছি। ওরা আপনার ফোনের নিরাপত্তার পুরো ব্যবস্থাই নেবে। তাছাড়া আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ইনঅ্যাক্টিভ করে দেবে ও ফোনের লোকেশান সার্চ করে দেখবে। আমি সব রকমভাবে চেষ্টা করব আপনার ফোনটা উদ্ধার করতে। আপনার বাবার ফোন নাম্বার নিয়ে নিলাম। কোনো খবর পেলাম আপনাকে জানাবো। আপনি নিশ্চিন্তে বাড়ি যান। আপনাকে তো অনেক পথ যেতে হবে, আসুন একবার। তথাগতর কথায় মনে পড়ে দেবী। এবার রোহিণী থানা থেকে রোহিণী বাস স্ট্যান্ড যেতে হবে। সেখান থেকে বাস ধরে সোনপুরে তাদের বাড়ি পৌঁছাতে আরও 1 ঘন্টা। এখনই প্রায় 7:30 বাজছে। বাড়িতে ঢুকতে ঢুকতেই সেই রোহিণী থেকে সোনপুর রুটের শেষ বাস রাত্রি
8:45 সময়। সেটা কি সে আর পাবে? বাসটা যদি না পায় তাহলে বাড়ি কিভাবে? এখানে কোথায় থাকবে? সবচেয়ে বড় সমস্যার সাথে এখানে একটা টাকাও নেই। সব টাকা টোটো, বাস, রিক্সা। সে চড়বে কি করে? কাকে বলেছে নিজের সমস্যার কথা? ভাই দীপকে কি একলা ফোন করবে? বাবাকে কি ফোন করবে? বাবা তো রোগী মানুষ, এসব শুনেই চিন্তা করবে। তাহলে এই পুলিশ অফিসারদের ফোন থেকে কি ভাইকে একটা ফোন করবে? চিন্তায় মাথাটা ছিঁড়ে যায় তার। তারপর সারাদিন খাওয়া, চিন্তা, টেনশন। দেবীর গা ভীষণ গোলাতে থাকে, বমি পায়। মনে মনে ভগবানকে ডাকে সে, হে ঠাকুর, থানার মধ্যে যেন আমি বমি টমি না হয়, তাহলে ভীষণ হাসাহাসির ব্যাপার হবে। তারপরে যত তাড়াতাড়ি পারি এখান থেকে পালাই। নিজের চেয়ারে বসে ফোনের স্ক্রিনের দিকে ভবিষ্যৎ তাকিয়ে থেকেও দেবিকাকে লক্ষ্য করছিল তথাগত। উজ্জ্বল শ্যামবর্ণের পাতলা মেয়েটার চোখে কেমন মুখ যেন ক্লান্তির ছাপ। মুখে কিছুটা লুকিয়ে আরম্ভ হয়ে গেছে। তার সামনের চেয়ারে বসে গভীরভাবে যেন কিছু চিন্তা করছে। ম্যাডাম, আপনি এবার বাড়ি যান, এবারের কাজ হয়ে গেছে। এসআই বিকাশ বাবুর ডাকে চিন্তার জাল ছিঁড়ে হয় দেবী। দুহাত দিয়ে টেবিলকে চেপে ধরে ক্লান্ত শরীরটাকে কোনো মতে টেনে তোলে। ধন্যবাদ অফিসার বলে এক পা বাড়াতেই মাথাটা কেমন যেন টলে ওঠে। শক্ত করে টেবিলটাকে ধরে সে আবার চেয়ারে ধপ করে বসে পড়ে। ম্যাডাম, ম্যাডাম, কি হলো আপনার? শরীর খারাপ লাগছে? বিকাশবাবু উদ্বিগ্ন গলায় বলেন। দ্রুত চেয়ার ছাড়ে তথাগত। দেবিকার পাশে এসে জলের গ্লাসটা হাতে ধরায়। জল খান ম্যাডাম। কি হচ্ছে বলুন? শরীর কি খুব খারাপ লাগছে? দুজন অপরিচিত উদ্বিগ্ন পুরুষের সামনে লজ্জায় কুঁকড়ে যায় দেবিকা। কাপা হাতে গ্লাসের জলটা নিয়ে এক চুমুকে শেষ করে। অত্যন্ত মৃদুস্বরে বলে, না না, ঠিক আছে, ওই হঠাৎ মাথাটা কেমন ঘুরে গেল। আপনি এত টেনশন নেবেন না ম্যাডাম। স্যার যখন আপনার কেসটা হাতে নিয়েছেন তখন আপনার ফোনটা উদ্ধার করবেন। আপনি নিশ্চিন্ত মনে বাড়ি যান। দুজন পুলিশ অফিসারকে নমস্কার জানিয়ে ধীরে ধীরে থানা থেকে বের হয় দেবী। থানার সামনের রাস্তায় এসে অসহায়ভাবে একটার পর একটা টোটোর দিকে তাকিয়ে থাকে। থানা থেকে বাস স্ট্যান্ড প্রায় 1 কিলোমিটার। কিভাবে টোটোর অপরিচিত ড্রাইভারকে বলবে, দাদা ভাই আমার কাছে একটা টাকাও নেই, আমাকে প্লিজ বিনা ভাড়ায় রোহিণী বাস স্ট্যান্ডে পৌঁছে দেবে না? কথাটা মনে এলেও মুখে আসে না। অগত্যা গুটি গুটি পায় বাস স্ট্যান্ডের দিকে হাঁটা দেয়। ক্লান্তিতে শরীর ভেঙে আসে, পায়ে পা জড়িয়ে যায়। তবুও অদম্য মনোবল সম্বল করে বাস স্ট্যান্ডের পথে হাঁটা লাগায়। কিছু দূর গিয়ে ভীষণ বমি পায় তার। অনেক চেষ্টা করে বমি করার, কিন্তু শুধু টকজল ছাড়া আর পেট থেকে কিছু বের হয় না। ওড়নাটা গায়ে ভালোভাবে জড়িয়ে আবার হাঁটতে আরম্ভ করে দেবী।